আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ফ্রেড, সাথে আছে আমি জেফরি খান, এবং একসাথে বলতে চাই যে আজকে কিন্তু ফ্রেডের 104তম এপিসোড। এবং সত্যি কথা বলতে কিন্তু আজকে খুবই স্পেশাল একটা দিন ছিল আমার জন্য, এবং সেটা হচ্ছে আমার আজকে বার্থডে ছিল। এবং আশা করছি আমার বার্থডেটা খুব সুন্দরভাবে গেছে, আপনাদের অনেক অনেক বেশি শুভকামনা পেয়েছে আলহামদুলিল্লাহ। এবং একসাথে বলতে চাই যে আপনারা কিন্তু আজকের এপিসোডটা কাইন্ডলি শেয়ার করে দেবেন নিজ নিজ দায়িত্বে, বিকজ আজকের এপিসোডে দারুণ দারুণ চারটি ঘটনা আপনাদের জন্য অপেক্ষা করছে। প্রথম যদি বলি তাহলে আমাদের আকাশ আচার্য ভাইয়ের দুটি ঘটনা আছে। প্রথম ঘটনাটা হচ্ছে একটা নারী ভোগের অসাধারণ ঘটনা আছে, এবং এরপরে আছে হারানদার একটা অলৌকিক বা মানে নিশিত ডাকের একটা ঘটনা টাইপের, মানে খুবই দারুণ লেভেলের ঘটনা আছে, যেটা খুবই ডার্ক স্টোরি। এবং এরপরে আছে আমাদের আতিক ভাই, তিনি একজন নতুন স্টোরি টেলার, তিনি তার একটা নতুন স্টোরি আছে। এবং এরপরে আছে আমাদের ফিরোজ ভাইয়ের আর পিশাচের ঘটনা। আশা করছি আপনাদের দারুণ রকম সুন্দর লাগবে, এবং আশা করছি প্রতিটা ঘটনায় আপনাদের কাছে ভয়ঙ্কর রকম এক অনুভূতি নিয়ে আসবে ইনশাল্লাহ। আমি আর দেরি করব না, আমি সরাসরি চলে যাব আজকের এপিসোডে। আশা করছি আজকের এপিসোডটা আপনাদের কাছে দারুণ রকম সুন্দর লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। তিনি লিখেছেন, রাত কেটে গিয়ে যখন ভোরের আলো ফোটে তখন দিন হয়, কিন্তু দিবা যখন সম্পূর্ণরূপে কেটে গিয়ে আলো আধার ছায়া ছন্নতা নেমে আসে তখন রাত্রি পূর্ণতা পায়। দিনের পরে রাত, আর এটাই তো স্বাভাবিক, এটাই তো কালের নিয়ম, এটাই তো ভবিষ্যৎ। কিন্তু কিছু কিছু সময় আমাদের সাথে এমন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে যায় যা আজও খুঁজে পাওয়া দুর্লভ। এই ধরনের ঘটনা পৃথিবীর যেন অপর রহস্য তৈরি করে যায়। আসসালামু আলাইকুম জেসু ভাই, কেমন আছেন? আশা করি আপনি সব সময় ভালোর দরে আছেন। আমার নাম আকাশ আচার্য, বাড়ি সিলেট শহরে। আমি বিজনেস এডুকেশন বিভাগের ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র। এই গল্পের প্রধান ক্যারেক্টার হলেন দুজন, তার মধ্যে একজন হলেন থমাস, অপরজন হলেন অজনজান। যাই হোক, আর কথা বিলম্ব না করে গল্পটা শুরু করি। আমাকে ক্ষমা করে দাও, আমি এরকম জঘন্যতম কাজ আর কোনো দিন করবো না। মরতে তো তোকে হবেই, এটা তো গল্পের ট্রেলার মাত্র, গল্প তো শুরু হবে এবার। থমাস কি নেই ওর, টাকা পয়সা গাড়ি বাড়ি হীরা জহরত কি নেই ওর, কিন্তু নিষ্পাপ নারীদের ভোগ করা এর মতো জঘন্য জঘন্য এবং ঘৃণ্যতম কাজ ওর বাঁ হাতের খেলা। সেদিন যদি এরকম জঘন্যতম কাজ না করত তাহলে ওকে অকালে ওই 26 বছরের ওই অপূর্ব সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না। বারান্দার ব্যালকনিতে বসেছিল, ছিপ তৈরি করছে আর মাছ শিকারি করবে বলে। এই সবে মাত্র একটা মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ভোগ করে এসেছে থমাস। তার বাংলো বাড়ির কেয়ারটেকার বলল, বুঝলে রুনার, আজকে আমাকেই কবরস্থানের পাশে পুকুরটাতে মাছ ধরতে যেতেই হবে। কথাটা শুনে রুনার উত্তেজিত হয়ে বলল, ওই দিকে কেন যাবেন? ওখানে গেলে আর কেউ ফিরে আসতে পারে না, ওই কবরের বাসিন্দা হয়ে যায়। কথাটা শুনে থমাস রাগান্বিত হয়ে বলল, স্টপ দিস ননসেন্স। If you say one more thing, I will remove you from the job of caretaker. Right? কথাগুলো শুনে রুলার মাথা নিচু করে চুপ হয়ে রইল। থমাস তখন বলল, I don't believe in this ghost. These are all nonsense. এই বলে থমাস রাগে ফসতে ফসতে চলে গেল। ঘুট ঘুটে অন্ধকার, এক টানা ঝিঝি পোকা লাগছে। থমাস একটি টর্চ হাতে নিয়ে চলছে কবরের পাশের ওই পুকুরটার দিকে। 5-6 মিনিট হাঁটার পর থমাস এসে পৌঁছালো কবরের পাশের পুকুরটাতে। টর্চ লাইটটা চার্জার লাইট সিস্টেম করা ছিল, তাই থমাস চার্জার লাইটের আলোয় পুকুরের ছিপ ফেলার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ একটা মেরি কণ্ঠা বলল, How are you, Thomas? How are you? থমাস যেন আঁতকে উঠল আর বলল, Who is this? Who is this? এই যে থমাস,
থমাস, তোমার ডান দিকে তাকাও। থমাস ভয় ভয় ডান দিকে তাকিয়ে যেন হতভম্ব হয়ে গেল। এত সুন্দর একটা মেয়েটাকে দেখে থমাস মনে মনে বলতে লাগলো, ও মাই ড্রিঙ্ক, যেভাবে হোক না কেন ওই মেয়েকে ভোগ করতে হবে, না হলে আমি সারা জীবন পস্তাবো। থমাস মেয়েটার নাম জিজ্ঞেস করলো, হোয়াট ইজ ইউর নেম? উত্তরে মেয়েটা বলল, মাই নেম ইজ অ্যাঞ্জেলা। থমাস তখন বলল, ওয়াও, সো মাচ এক্সট্রাঅর্ডিনারি নেম। তা তুমি থাকো কোথায়? মেয়েটি তখন বলল, ওই যে ঈশান কোন একটি চার্চ দেখতে পাচ্ছ, ওই চার্চে আমি থাকি। থমাস তখন বলল, তা এত রাতে কবরস্থানে পুকুরে কি করছো? তোমার কি ভয় কর না? ভয় তো নেই নাকি? উত্তরে মেয়েটা রহস্যময় হাসি হাসলো আর বলল, ভয় তো আমি নিজেই, আমার আবার কিসের ভয়? থমাসের মাথায় এখন একটাই চিন্তা আর কামনা বাসনা, আর তা হচ্ছে অ্যাঞ্জেলের এই কথাটাকে এড়িয়ে গিয়ে সে বলল, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? উত্তরে মেয়েটি আবারও একটা রহস্যময় হাসি দিয়ে বলল, বয়ফ্রেন্ড? না না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তবে তোমার মতো এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে খুঁজছি, যদি আপত্তি না থাকে তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? কথাটা শুনে থমাসের চোখ মুখে যেন আনন্দে বাজি ফুটে উঠল। এ তো মেঘ না চাইতে বৃষ্টি। এবার থমাস কিছুটা গলা ছেড়ে বলল, না মানে সারা জীবন যদি একসাথে থাকতে পারি তাহলে কেন তোমার বয়ফ্রেন্ড হবো না? অবশ্যই আজ থেকে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ঠিক আছে? ঠিক আছে, আমি আসি, আগামীকাল তুমি ওই সময় পুকুর পাড়ে আসবে, কেমন? থমাস তখন বলল, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই আসবো না কেন, অবশ্যই আসবো। তোমার জন্য তো আমি জানও দিতে রাজি আছি প্রিয়তমা, আমার প্রিয়তমা। মেয়েটা তখন বলল, এমন করে আমাকে লজ্জা দেও না প্লিজ প্রিয়তম। এই বলে মেয়েটিও চার্চের দিকে চলে গেল আর থমাসের দিকে যেন একবার নজর দিয়ে হাসি দিয়ে গেল। আর থমাস দেরি না করে বাড়ির দিকে রওনা হলো। এভাবে 10টা দিন পেরিয়ে যায়, 15 দিন যায়, 1 মাস চলে যায়। থমাস আর অ্যাঞ্জেল প্রতিদিন ওই জায়গাতে বসে বসে তাদের প্রেম আলাপ করতে থাকে। একদিন থমাসের মাথা কাজ করছিল না, শুধু এইটা ভাবছিল কি করে ওই মেয়েটাকে ভোগ করা যায়। এরকম করে এক রাতে থমাস আর অ্যাঞ্জেল পুকুর পাড়ে বসে কথা বলছিল। বলাই বাহুল্য সেদিন ছিল ঘোর অমাবস্যা এবং পূর্ণ চন্দ্রগ্রহণ, এবং অন্ধকারের ছায়াচ্ছন্নতা যেন পুরো এলাকাকে গ্রাস করে নিয়েছে। হঠাৎই থমাস আর বাসনা উত্তেজনা না সামলাতে পেরে বলে উঠল, অ্যাঞ্জেল, অনেক তো হয়ে গেল, আমরা প্রেম করছি, আর এভাবে আর কতদিন? আমি তোমাকে আরো কাছে পেতে চাই। কথাটা শুনে অ্যাঞ্জেল রাগান্বিত কণ্ঠে বলে উঠল, খবরদার থমাস, তুমি ভুলে গেলেও আমার শরীরে হাত ছোঁয়াতে লাগতে পারবে না, ঠিক আছে? আমার শরীরে হাত ছোঁয়ালে কিন্তু তোমার সারা জীবন পস্তাতে হবে, ভুলটাই করবে তুমি। কথাটা শুনে থমাস রাগে যেন চরম পর্যায়ে চলে গেল। থমাস পূর্ণ জোরাজোরি করে যেই না থমাস অ্যাঞ্জেলের শরীরে টাচ করলো, মুহূর্তের মধ্যেই অ্যাঞ্জেলের চেহারা যেন পাল্টে গিয়ে অর্ধ নেকড়ের শরীরে রূপান্তরিত হলো এবং অর্ধ মানুষের শরীর ধারণ করলো। দৃশ্যটা দেখার পর থমাস বিশ্বাসই যেন করতে পারছিল না যে এইটা কিভাবে সম্ভব। এবার নেকড়েরূপী মানুষটা থমাসকে গর্জে উঠে বলল, তুই কত জীবন এভাবে নষ্ট করেছিস, কত মেয়েকে তুই তোর বাসনা মেটানোর জন্য দিনের পর দিন ভোগ করেছিস, এমনকি তুই আমার বোন পর্যন্ত ছাড়িস নাই। তুই আমার বোনদের সাথে যখন রাখারাখি নি, যার দরুন আমার বোন সেদিন আত্মহত্যা করেছিল। এই পৃথিবীতে আমার বোন বলে কেউ নেই, যার দরুন পরে আমি তোকে গলায় ধরে দিয়ে আত্মহত্যা করি। অনেকদিন আমি প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম, আজ তোকে পেয়েছি, তোর নিস্তার নেই, আজ তোকে মরতে হবে।
মেয়েটির এরকম বিভৎস কণ্ঠস্বর শুনে অত্যাধিক ভয়ে থমাসের তখন যান যায় অবস্থা। তবুও থমাস কোনো মতে অ্যাঞ্জেল রূপী অশরীরীকে বলতে লাগলো, আমায় ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনই ভুল করবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এই বলে থমাস হাত জোর করে অ্যাঞ্জেলের কাছে ক্ষমা চাইতে লাগলো। আর অ্যাঞ্জেল আবারও গর্জে উঠে বলল, ক্ষমা? তুই দিনের পর দিন জঘন্য অপরাধ করেছিস, আবার ক্ষমা? না 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 না, দেরি করলাম নাই, তোকে মরতে হবে। এই বলে অ্যাঞ্জেল নামের সে অশরীরটা থমাসকে তুলে ধরে থমাসের মাথায় এবং দুপায়ে ধরে প্রচন্ড জোরে একটা টান মারলো। তৎক্ষণাৎ থমাসের দেহখানা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়লো। থমাসের বিচ্ছিন্ন দেহ পড়ে রইল পুকুর পাড়ে। এবার অ্যাঞ্জেল কিছুটা শান্ত হলো আর বলল, আজ আমার বোনের প্রতিশোধের সমাপ্তি হলো, এবার আমাদের মুক্তি। অ্যাঞ্জেল বিদায় নেওয়ার আগে শুধু একটাই কথা বলল, A man who tortured innocent women needlessly has no right to live in this world. এই বলে অ্যাঞ্জেল চিরজীবনের জন্য হাওয়ায় মিলিয়ে গেল। এদিকে থমাসের বাংলোর কেয়ারটেকার রুলার প্রায় 5 থেকে 6 দিন খোঁজাখুঁজির পর অবশেষে থমাসকে ওই পুকুর পাড়ে মৃত অবস্থায় খুঁজে পেল এবং পুলিশ ময়নাতদন্ত করেও কোনো ক্লু পায়নি। অবশেষে পুলিশ চিরজীবনের জন্য ওই কেসটা ক্লোজ করেছিল। যিশু ভাই, এই ছিল গল্প। ভালো লাগলে অবশ্যই পুরুষ নাবেন। এই গল্প প্রেতে সিলেক্টেড হলে অনুগ্রহ করে ইমেলে রিপ্লাই করে জানাবেন। আর লেখায় বিন্দু মাত্র ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পেট ছোটা আরো বেশি প্রসারিত হোক, আরো দীর্ঘজীবী হোক, এটাই আমার প্রত্যাশা, এটাই আমার কামনা। আর জেফরি ভাই, আপনি আপনার এই অসাধারণ কণ্ঠ দিয়ে প্রেতকে আরো জমকানো করে তুলুন। আমার মাথায় আরো অনেক গল্পের ভান্ডারের স্টক আছে, আমি পরবর্তীতে আপনাকে অবশ্যই ইমেল করে পাঠাবো। আর খুব শীঘ্রই আমার 6তম গল্প নিয়ে আসছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমাদের আকাশ আচার্য ভাই। আলহামদুলিল্লাহ, যে আকাশ আচার্য ভাইয়ের মতো এত জোশ একটা স্টোরি রাইটার আমি পেয়েছি। মার্শাল্লাহ, দারুণ দারুণ সব গল্প তিনি লিখেছেন এবং পাঠাচ্ছেন। এবং আজকে কিন্তু তার 2টি স্টোরি আমি পরপর শেয়ার করব। তার আরেকটি ঘটনা আমার কাছে এই মুহূর্তে আছে এবং সেই ঘটনাটাও শেয়ার করতে চাচ্ছি। এবং সেই ঘটনাটার নাম হচ্ছে হারান। আশা করছি আকাশ আচার্য ভাইয়ের অনবদ্য ঘটনা আপনাদের মন জয় করে নিয়েছে এর আগেও এবং এখনো নিচ্ছে এবং সামনের সময়গুলোতে নেবে। আমি দেরি না করে সরাসরি চলে যাব পরবর্তী ঘটনায়। এবং আকাশ আচার্য ভাই, ইউ আর জাস্ট অ্যামেজিং। একটা কথা বলবো, জাস্ট ইউ আর জাস্ট সুপার অ্যামেজিং। আসলে দারুণ কিছু আপনি উপহার দিচ্ছেন প্রেতকে প্রতিদিন, মাশাআল্লাহ। আমি আর দেরি করবো না, চলে যাব পরবর্তী ঘটনায় এবং আশা করছি পরবর্তী ঘটনাও আমাদের আকাশ আচার্য ভাইয়ের এবং আশা করছি আপনাদের অনেক সুন্দর লাগবে। গল্পে চলে যায় গল্পে। রাত কেটে গিয়ে যখন ভোরের আলো ফুটে ওঠে তখন দিন হয়, কিন্তু দিবা যখন সম্পূর্ণরূপে কেটে গিয়ে কালো আধারে ছায়াচ্ছন্নতা নেমে আসে তখন রাত্রি পূর্ণতা পায়। দিনের পর দিন, রাতের পর রাত, এটাই তো স্বাভাবিক, এটাই কালের নিয়ম। আজীবন এভাবেই ঘটতে থাকবে, এটাই ভবিষ্যৎ। কিন্তু কিছু কিছু সময় আমাদের সাথে এমন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা আজও খুঁজে পাওয়া দুর্লভ। এই ধরনের ব্যাখ্যাতীত ঘটনাকে বলে প্যারানরমাল, ভয়ঙ্কর বা ভৌতিক ঘটনা। আসসালামু আলাইকুম জোশী ভাই, আশা করি আপনি সবসময় ভালোর দলই আছেন। আমার নাম আকাশ আচার্য, বাড়ি সিলেট শহরে। আমি বিজনেস এডুকেশন বিভাগের HSC 2য় বর্ষের একজন ছাত্র। প্রেত শোতে এটা আমার 4র্থ গল্প। শ্রাবণের মেঘগুলোর ঝড় হলো আকাশে, অজরেই নামবে বুঝি শ্রাবণের ঝড়ায়। তখন ছিল শ্রাবণ মাস, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। শুধু বৃষ্টি নয়,
ইলশে গুড়ি বৃষ্টি। ও হ্যাঁ, নামটা তো বলা হয়নি। আমার নাম জেফরি খান। কি জেফরি ভাই এবং শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয় অবাক হলেন যে কেন এখানে আমি জেফরি ভাইয়ের নাম উল্লেখ করছি। আসলে এই যে পেজ শো, সেই পেজ শো এর প্রধান প্রাণ কেন্দ্র হলেন জেফরি ভাই। তাই আমি ভাবলাম এই গল্পের মেইন ক্যারেক্টার অর্থাৎ মেইন নায়ক না হয় জেফরি ভাইয়ের নামেই যোগ করি। তাই আমি একজন গল্পকথক হিসেবে জেফরি ভাইকে এই গল্পে উল্লেখ করলাম। এই গল্পের মেইন চরিত্র আছেন দুজন, তার মধ্যে একজন হচ্ছে জেফরি খান এবং অপর একজন হচ্ছেন হারান চন্দ্র। গল্পটা সম্পূর্ণ কাল্পনিক, আমার নিজে হাতে লেখা। যাই হোক, কথা কাল বিলম্ব না করে গল্প শুরু করা যায়। এই প্রচন্ড বৃষ্টিতে বারান্দায় আরাম কেদারায় বসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একখানা উপন্যাস সংগ্রহ করছিলাম। হঠাৎ মা আমাকে রান্নাঘর থেকে ডাক দিয়ে বললেন, জেফরি খেতে এসো। আমি তখন বললাম, হ্যাঁ আসছি আম্মা। মা আজকে কি রান্না করেছো? মা তখন বললেন, এই তো খিচুড়ি আর বেগুন ভাজা। মার এই কথা শুনে আমার মুখে আনন্দটা অনেকটা যেন শুকনো আমশির মতো হয়ে গেল। মা বললেন, কি খিচুড়ি আর বেগুন ভাজার কথা শুনে তোর মুখটা কালো হয়ে গেল কেন? উত্তর আমি বললাম, দেখো না মা, এই বৃষ্টিবেলায় খিচুড়ি রান্না করেছো খুব ভালো কথা, কিন্তু এই প্রচন্ড বৃষ্টিতে ইলিশ মাছের ভাজা না হলে কি খাওয়া যায় মা? উত্তরে মা বললেন, তা এই প্রচন্ড বৃষ্টিতে বাজারে মাছ পাবি? আমি তখন বললাম, রাতের বাজার তো শেষ প্রায়, তাই 10টায়, কিন্তু এখন তো রাত 9:30 বাজে, পেয়ে যাবো আশা করে। মা তখন বললেন, তাহলে যা গিয়ে দেখ একবার। আমি তখন বললাম, দেখি, গিয়ে দেখি। এই বলে আমি তাড়াহুড়ো করে ছাতাটা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। বাইরে অনবরত ঝুম বৃষ্টি চলছে, ঘুর ঘুর করে মেঘ ডাকছে, বাজের আওয়াজ যেন কানে বেঁধছে, বাজের আলো যেন রাতকে দিচ্ছে আরো নতুন করে প্রাণ। যাই হোক, প্রায় 20-25 মিনিট হাঁটার পর বাজারে এসে পৌঁছলাম। ইলিশ মাছও পেয়ে গেলাম। একটা কারণ, একে তো দেরি করে এসেছি, আর ইলিশ মাছ ছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু একটা মাত্র ছিল। ভাগ্য মোটামুটি ভালো ছিল, তাই ওই মাছটা পেয়ে গেলাম। একটা না বৃষ্টির ঝুমঝুম শব্দ হচ্ছে। অনেক কিছু ভাবতে ভাবতে আমি হেঁটে চলেছি আমার গন্তব্যের দিকে। হঠাৎ আমার কাঁধে একটা ঠান্ডা শীতল হাতের স্পর্শ পেলাম। আমার আত্মারাম যেন একেবারে ঠান্ডা হয়ে গেল। আমি কাঁপা কাঁপা গলায় কে বলে পেছনের দিকে তাকালাম। হঠাৎ দেখতে পাই হারান্দা আমার পেছনে দাঁড়িয়ে আছে। হারান ওরফে হারান চন্দ্রনাথ। টিম করে বলতে কেউ নেই, উত্তর পাড়ায় তার একমাত্র কুঠির বাড়িতে থাকে। যাই হোক, হারান্দাকে আমি বললাম, ও হারান্দা, ভয় পাই দিয়েছিলে তো অনেকদিন পর। হ্যাঁ, কেমন আছো হারান্দা? হারান্দা তখন বলল, ইলিশ মাছ নিয়ে যাচ্ছ বুঝি? হ্যাঁ। আমি তখন কথাটা শুনে হতভম্ব হয়ে গেলাম। আমি বললাম, হ্যাঁ, তুমি কি করে জানলে? তখন সে একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, আমি জানবো না তো কে জানবে? হ্যাঁ। আমি তখন বললাম, মানে? হারান্দা তখন বলল, তুমি বাজার থেকে কিনলে, আমি সেটা দেখেছি, তাই বললাম আর কি। আমি তখন বললাম, ও তাই বলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। হারান্দা কিছুটা কর্কশ গলায় বলল, ইলিশ মাছটা নিয়ে যাচ্ছ, আমাকে খাওয়াবে না? অনেকদিন হলো ইলিশ মাছ খায় না, আমাকে খাওয়াবে ইলিশ মাছ? মনে মনে বেশ দুঃখ পেলাম। বললাম, তা বেশ, চলে এসো না আমার বাড়িতে। হারান্দা আনন্দময় কণ্ঠে বলে উঠল, সত্যি সত্যি কি আমাকে ইলিশ মাছ খাওয়াবে? তাহলে আমি অবশ্যই তোমার বাড়িতে যাব। আমি বললাম, হ্যাঁ চলো। এই বলে আমরা বাড়ির দিকে হাঁটছি। এতক্ষণে বৃষ্টি ধীরে ধীরে কমে এসেছে। একটানা ঝিঝি পোকার ডাক যেন এই রাতকে আরো মায়াময় পরিবেশের সৃষ্টি করেছে। পথে হাঁটতে হাঁটতে হারান্দার সাথে বেশ গল্প গুজব করলাম। প্রায় 15 থেকে 16 মিনিট হাঁটার পর বাড়িতে এসে উপস্থিত হলাম। মাকে ডাকলাম, মা মা দেখো কে এসেছে, কাকে নিয়ে এসেছি। মা তখন বললেন, কে এসেছে? আমি বললাম, আরে দেখে যাও না। হারান্দাকে দেখে মা অনেকটা খুশি হলেন আর বলেন, ও হারান কাকা, অনেকদিন পর এলেন, বসেন বসেন,
ঘরে বসেন। উত্তরে হারান্দা কর্কশ গলায় বললেন, না মা, আমি ঘরে বসবো না, আমি না হয় বারান্দায় বসবো। মা আর হারান্দাকে জড়াজড়ি করলেন না। মা হারান্দাকে বললেন, কাকা, জেফরি ইলিশ মাছ এনেছে, আপনাকে কিন্তু খেয়ে যেতে হবে। হারান্দা তখন বললেন, মা, খেয়ে যাব, ইলিশ মাছ খেয়ে যাব, আর যাওয়ার জন্যই তো এখানে এসেছি। এই বলে হারান্দা একটা গম্ভীর হাসি দিলেন। এদিকে মা ইলিশ মাছের ভাজা রান্না করতে চলে গেলেন। ওইদিকে হারান্দার সাথে আমি অনেক গল্প গুজব আর আড্ডা করতে লাগলাম। প্রায় 8 ঘন্টা পর মা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা এনে হারান্দার সামনে টেবিলের উপরে রাখলেন আর হারান্দাকে বললেন, নিন হারান্দা, এবার খাওয়া শুরু করুন। এই বলে মা আবার রান্নাঘরে চলে গেলেন। হারান্দা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা যেন গোঁতে লাগলেন, খুব সুন্দর করে খেতে লাগলেন। আমি হারান্দাকে বললাম, হারান্দা, এত তাড়াহুড়ো করে না খেয়ে একটু আস্তে আস্তে খাও না, না হলে কিন্তু ভীষণ লেগে যাবে তোমার। উত্তরে হারান্দা খেতে খেতে বললেন, আরে এই যে সময় নেই আমার হাতে, সুতরাং আমাকে তাড়াতাড়ি খেতে হবে। আমি বললাম, মানে কি আবল তাবল বলছো? তোমার হাতে সময় নেই কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। হঠাৎ আমার ঘরের ল্যান্ড ফোনটা যেন ক্রিং ক্রিং করে আওয়াজ করে বেজে উঠলো। অঘর থেকে মায়ের আওয়াজ এলো, জেফরি দেখতো ফোনটা কে করেছে। আমি বললাম, হ্যাঁ মা, দেখছি। এই বলে আমাদের ঘরের ফোনটা ধরলাম আর বললাম, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ফোনের ওপাশ থেকে বলল, আমি তোর বন্ধু নাইমুল। আমি বললাম, ও নাইমুল, তা কি হয়েছে, ফোন করেছিস কেন? নাইমুল তখন বলল, শুনেছিস একটা খবর? আমি বললাম, কি খবর? উত্তর নাইমুল বলল, হারান্দা গতকাল রাত 12টা থেকে মারা গেছে। জানিস ঘটনাটা? আমি তখন একদম যেন আকাশ থেকে পড়লাম আর বললাম, কোন হারান্দা? নাইমুল তখন বলল, ওই যে আমাদের উত্তরপাড়ার হারানচন্দ্র। কথাটা শুনে আমার বুকের ভেতরে ছ্যাঁত করে উঠল, প্রচন্ড আঘাতপ্রাপ্ত হলাম। হারান্দাকে সত্যি মারা গেছে এটা নিশ্চিত হবার জন্য আমি উত্তরপাড়ার হরি মারানকে ফোন করি। হরি ময়রা বলল, আগে হ্যাঁ বাবু, হারানচন্দ্র তো ওই গতকাল রাত 12টার সময় দেহ রেখে গেছে। সত্যি বাবু, 3 কুল বলতে কেউ নেই ছেলে, আর কেউ ছেলে নেই। কথাটা শুনে আমি কোনো মতে ফোনটা সোফায় রেখে এক দৌড়ে বারান্দায় এসে দেখি কেউ নেই সেখানে। শুধু শুধু টেবিলের ওপরে খিচুড়ি আর কিছু উচ্ছিষ্ট প্লেটের পাশে পড়ে আছে। আমি বাকরুদ্ধ হয়ে যাই। তাহলে কি হারান অতৃপ্ত আত্মা এসে এসব খেয়ে গেছে? আমি সেখানে জ্ঞান হারিয়ে ফেলি। যে ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পুরো শোনাবেন। এই ঘটনাটি প্রেতে সিলেক্টেড হলে অবশ্যই অনুগ্রহ করে রিপ্লাই করে জানাবেন। আর লেখায় বিন্দু মাত্র ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর জসু ভাই, আপনি আপনার অসাধারণ কণ্ঠ দিয়ে প্রেত আরো জমকানো করে তুলুন। আর আমার মাথায় আরো অনেক গল্পের ভান্ডারের স্টক আছে, পরবর্তীতে আপনাকে অবশ্যই ইমেল করে পাঠাবো। আর খুব শীঘ্রই আমি আমার 5ম গল্প নিয়ে আসছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। এই স্টোরিটা কি ছিল ভাই? প্রথমত আমার নাম, মানে এটা খুবই ইন্টারেস্টিং ছিল। মানে প্রথমে আমার নামটা ইউজ করছি, এটা আমার কাছে দারুণ লেগেছে। এটা একদম ইউনিক স্টাইলের একটা স্টোরি ছিল। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার গা কাঁটা দিয়ে উঠেছি যখন হারান্দার কথাটা শুনলাম, হারান্দা মারা গেছে। মানে বিষয়টা কেমন যেন, আমি ভেবেছিলাম যে সামথিং, হ্যাঁ হয়তো হারান্দা এসেছে, হারান্দার হয়তো রূপ ধারণ করে কোনো শয়তান বা পিশাচ, বাট লাস্টে যখন হারান্দা মারা গেছে
এই কথাটা শুনে ও মাই গড, কেমন যেন গায়ে গুজবাম্প দিয়ে উঠছে। দারুণ রকম ঘটনা লিখেছেন ভাই, আপনি অনেক সুন্দর ঘটনা লেখেন, মাসাল এত গোছানো। এরকম গোছানো স্টোরি আমি খুব কম দেখেছি। আমাদের ভৌতিকথায় অনেক ভালো ভালো স্টোরি টেলার আছে আলহামদুলিল্লাহ। এবং আমি সবাইকে যারা ভৌতিকথায় স্টোরি আপনারা বানান সবাইকে বলবো আপনারা চাইলে প্রেতেও কিন্তু ঘটনা পাঠাতে পারেন। প্রেত কিন্তু ধীরে ধীরে আলহামদুলিল্লাহ দারুণ রকম এক কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে চলেছে, এবং নিশ্চয়ই বুঝতে পারছেন দারুণ রকম সব ঘটনা কিন্তু প্রেতে এখন আপনারা শুনছেন এবং সামনের দিনগুলোতেও শুনবেন আপনারা। মারাত্মক সব ঘটনা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে, এবং আশা করছি আপনাদের সময়গুলো কিন্তু প্রেতে আরো অনেক সুন্দর হবে, এবং আমি বিশ্বাস করি যে দারুণ রকম কিছু আপনারা আসলে শুনতে চলেছেন। সো দিস ইজ ইট। আমি বেসিক্যালি বেশি কিছু বলবো না, বিকজ বেশি কিছু বলার আমার দরকারই পড়বে না, বিকজ আপনারা নিশ্চয়ই জানেন যে কতটা সুন্দর হয়ে গেছে প্রেত, ইজন্ট ইট? সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে পরবর্তী একটা ঘটনায় চলে যাবো। আশা করছি পরবর্তী ঘটনাটা আপনাদের কাছে ভালো লাগবে, এবং ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে নেবেন। চলে যাই পরবর্তী ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, হ্যালো আসসালামু আলাইকুম জসিম ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি আতিক হোসেন বলছি দিনাজপুর থেকে। আজ প্রথমবারের মতো প্রতিটি ঘটনা কালেকশন করে পাঠিয়ে দিলাম। আশা করছি আপনার কাছে ভালো লাগবে। আপনার জাদুকরি কণ্ঠে পড়ে শোনাবেন দয়া করে। ঘটনাটি যেভাবে পেয়েছি আমি ঠিক সেভাবেই আপনাকে পাঠিয়ে দিলাম, আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। দিনকে দিন কেমন যেন অস্বাভাবিক পাগলের মতো হতে থাকে রিমলি। কেমন যেন খিটখিটে মেজাজের হয়ে গেছে সে, সবার থেকে দূরে সরে থাকে সে। কি যেন বিড়বিড় করে একা একাই তার সাথে যেন কথা বলে, কিছুই বোঝাতে পারে না, বুঝতেও পারে না। তবে রিমলির একটা কথা সঞ্চিতার খুব মনে পড়ে। ওকে, কে ছিল ওটা? কে ছিল ওটা? শুধু সঞ্চিত নয়, কেউ কখনোই বুঝতে পারেনি রিমলিকে ওটা কে, সেটার উত্তর। বরং প্রথম কোনো রকম চুপ করালেও পরের সকালে বিরক্ত হতো, তারপর রেগে যাওয়া থেকে শুরু করে রিমলির সমস্ত কথাকে অবিশ্বাসের তালিকায় ফেলে দিয়ে এড়িয়ে যাওয়া শুরু করে। একটা সময় পর সবাই ধরে নিয়েছিল যে রিমলি পাগল হয়ে গেছে, তাই সে সব সময় তাকে যেন দেখতে পায়, কিন্তু বাকিরা কখনো দেখতে পায় না। মনে পড়ে সঞ্চিতার সেদিন বিকেলে সব বন্ধুরা মিলে রিমলির বাড়িতে আড্ডা দিচ্ছে। হঠাৎ করে রিমলির বলে ওঠে, কে কে ওখানে? সবাই আড্ডা দিতে মনোযোগ সরিয়ে রিমলির কথায় নজর রেখে বলল, কে রে? আর কথা বলছিস? কোথায় দেখছিস? হ্যাঁ? রিমলি তখন বললো, ওই তো সামনে দাঁড়িয়ে আছে, দেখ না, ওই যে আঙ্গুল দিয়ে নির্দেশ করে। আর ভয় যেন কাঁপতে থাকে রিমলি। সবাই হেসে ওঠে ওর কথায়। রজত তখন বলে ওঠে, রিমলির কি মাথা একেবারে গেছে নাকি? হ্যাঁ, সস্তা নেশা করেছিস নাকি? কিরে, হ্যাঁ তোর হলো নাকি আজ? রিমলিকে দেখে মনে হলো ও যেন সত্যি কাউকে দেখতে পাচ্ছে, আর এতটাই সত্যি যার ওর এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে। ও এতটাই দেখতে পাচ্ছে যার ফলে রজতের কথাটা তার কানেই কেন না। সঞ্চিতার দিকে তাকিয়ে রিমলি বলে উঠলো, দেখ সঞ্চিতা, তুই দেখতে পাচ্ছিস না? ওই দেখ না, ওই যে দাঁড়িয়ে আছে, দেখ না, ওই যে। তুই কি দেখতে পাচ্ছিস না? দেখ না কিরকম স্পষ্ট একটা তোরা কি দেখতে পাচ্ছিস না? আমি তো খুব ভালো করে দেখতে পাচ্ছি, তবে পুরুষ নাকি মহিলা বুঝতে পারছি না। কেমন যেন পুরো দেহটা কালো কাপড় দিয়ে জড়ানো। দেখ আমার না ভয় করছে আমার। না, সত্যি বলতে রিমলির বর্ণনা করা অবয়বটা কেউ দেখতে পায়নি আর পাবেও না। তবে রিমলি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, সবাইকে বোঝানোর চেষ্টা করছে সত্যি কাউকে দেখতে পাচ্ছে সে, যে ওকে হাত চানে দিয়ে ডাকছে আর বারবার যেন তাকে ঘন্টা বাজাচ্ছে, যেন কোনো এক কারণে রিমলিকে নিয়ে যেতে চায় সেই অপবটা
কালো কাপড় পরিহিত সেই ভয়ঙ্কর অপরটা। মা বাবা এসব শুনে বেশ চিন্তিত হয়ে যায়। তারা ডাক্তার দেখায়। না, রিমুলির শরীরে কোনো সমস্যা নেই, তবে মানসিক সমস্যা আছে, তাই সাইকিয়াট্রিস্ট দেখানো হলো। ওষুধ লিখে দিলেন ডাক্তার রিমুলির, আর চললো জোর কদমে কাউন্সেলিং। রিমুলি এতে অত্যন্ত রেগে গিয়ে বলল, তোমরা সবাই আমার কথা বিশ্বাস না করে আমাকে মানসিক রোগী বানানোর চেষ্টা করছো, আমাকে পাগল ভাবছো। বিশ্বাস করো, তোমরা কথা আমার বুঝতে পারছো না। আমি দেখতে পাচ্ছি সে আমাকে নিতে চায়, সে আমাকে নিয়ে যেতে চায়। আমার সামনে ঘন্টা বাজিয়ে যাচ্ছে সারাক্ষণ, তোমরা দেখতে পাচ্ছ না তাকে। উত্তেজিত রিমুলিকে ঠান্ডা করেন ডাক্তার সেন। ডাক্তার সেন বললেন, তুমি তুমি কি দেখেছো রিমুলি? হ্যাঁ। রিমুলি তখন বলল, আমি একটা কালো কাপড়ে চড়ানো একটা অপূর্ব দেখতে পাই, তবে জানি না সেটা পুরুষ নাকি মহিলা। তবে এতটুকু বুঝতে পারি সে আমাকে মাঝে মাঝে ডাকে, হাত নাড়া করে, আর সে একটা তার হাতে একটা ঘন্টা থাকে, ওটা আস্তে আস্তে গানা বাজায় ঢং 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 শব্দে। আমার না ভয় করছে। সে বারবার শুধু বোঝানোর চেষ্টা করছে সে এসে গেছে আমাকে নিয়ে যেতে। আমি চলে যেতে সবাই আমাকে আটকে দেয়। আমার ভালো লাগে না একদম, বিশ্বাস করুন ডাক্তার। ডাক্তার তখন বলল, আচ্ছা সে অবরটা কি তোমার ভয় লাগে না? একটু চুপ করে থেকে রিমুলি বলে উঠলো, হ্যাঁ আমার অনেক ভয় করে ওটাকে, কেননা ওকে আমি ছাড়া আর কেউ দেখতে পায় না। তাই আমি কাউকে বললে কি আমার কথা বিশ্বাসও করে না। কেউ বিশ্বাস করুন ডাক্তার বাবু, আমি কোনো মিথ্যা কথা বলছি না। ওটা আমার মনের ভুল না, আমি দেখতে পাই, সত্যি বলছি। গভীর রাত, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ঘুম ভেঙে যায় রিমুলির। সে ধরপড় করে উঠে বসে, দেখতে পায় সে অববটা তার সারা ঘরে পায়চারি করছে। তবে আজ নতুন দৃশ্য। আজ ওই অববের চোখ দুটো লাল আগুনের ভাটার মতো জল জল করছে। রিমুলি আবারও ভয় পেয়ে যায়। ওই অবরটা যেন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। চিৎকার করে বলে ওঠে, মা, ও মা। মা আর বাবা চমকে উঠে পড়ে, ঘুম থেকে উঠে পড়ে আর বলে, কি হয়েছে তোর, কি হয়েছে? রিমুলি তখন বলে, ওটা কে ছিল, ওটা কে ছিল? তখন মা বলে ওঠে, কোথায় মা? কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না গো মা। দেখ তুই, তোর বাবা আর আমি আছি এখানে, আর কেউ নেই। তখন রিমুলি বলে ওঠে, না মা, ওই যে দেখো না ঘন্টা বাজাচ্ছে, আমাকে নিতে এসেছে মা। আমার না ভয় করছে, বিশ্বাস করো। মেয়েটাকে ফের তাড়া করছে পাগলামি। চিন্তা আরো বেড়ে যায় বাবা মা দুজনেরই। ডাক্তার দেখিও তো কোনো লাভ হচ্ছে না, কোনো কিছুতেই কোনো লাভ হচ্ছে না। হ্যালুসিনেশন হচ্ছে নাকি অন্য কোনো গুরুতর অবস্থা। অনেকে চিকিৎসা করার পর অবশেষে সবাই ব্যাপারটাকে হ্যালুসিনেশন আর রিমুলির মানসিক সমস্যা বলে ধরে নেয়। আর তাই রিমুলি সবসময় দেখভালের জন্য একজন মহিলা রেখে দেয়। কিন্তু শান্তি নেই সেখানেও। রিমুলি ক্রমাগত কাউকে দেখতে পাচ্ছে তো পাচ্ছে, এবং সে নাকি ধীরে ধীরে তার খুব কাছে চলে আসে, কিন্তু কাউকে দেখাতে পারছে না, কিন্তু কিছুতেই বোঝাতেও পারছে না তার ভয়ের কারণটা। বিজ্ঞান আর যুক্তির কাছে নিছক খেলনা পুতুলের মতো সকলের কাছে ধরতে লাগলো। তবে রিমুলি এখন শুধু সে কালো কাপড়ে মোড়ানো লাল ভাটার চোখ থাকা সে আগন্তুককে শুধু দেখতে পায় না, আগন্তুক এখন রিমুলির সমস্ত রক্তটা একটু একটু করে চুষে নেওয়া শুরু করেছে। আটকে উঠে রিমুলি। তার দেখাশোনা করার জমা বলে উঠল, কি হচ্ছে রিমুলি তোমার, তুমি এমন করছো কেন? তখন রিমুলি বলল, ওই দেখো না কেমন করে হাসছে আমার দিকে তাকিয়ে, দেখো না ঘন্টা বাজাচ্ছে, আমাকে নিয়ে যেতে এসেছে। তোমরা কেউ দেখতে পাচ্ছ না? ওই যে কালো কাপড় পরা, ও আমাকে নিতে আসছে, দেখো না আমাকে মেরে ফেলবে। তখন সে বলে উঠল, না রিমুলি, তুমি ভুল দেখছো, কোথাও কেউ নেই, বিশ্বাস করো, শুধু তুমি আর আমি আছি এখানে, আর কেউ নেই। রিমুলির গলাটা যেন শুকিয়ে যায়। ভয়ঙ্কর মূর্তিটাকে সে ছাড়া আর কেউ দেখতে পায় না, তাই তার কথা কেউ বিশ্বাসও করছে না। অসহায় বোধ হয় তার।
কি করে বোঝাবে সে? সঞ্চিতা গভীর ভাবে ভাবতে থাকে রিমনের কথাগুলো আর ঠিক করে রিমনের বাড়িতে প্যারানর্মাল এক্সপার্টকে আনবে। যেই কথা সেই কাজ। এবং রিমনের মা বাবাকে সে জানায়। রিমনের মা বাবা তখন বলে ওঠে, কি বলছো কি সঞ্চিতা, এটা ভৌতিক ব্যাপার। তখন সঞ্চিতা বলে উঠলো, হ্যাঁ কাকিমা, এত চিকিৎসার পরে কোনো ভাবে সুস্থ হচ্ছে না মেয়েটা। ওর চোখ মুখগুলো দেখুন না, একদম শুকিয়ে যাচ্ছে, শরীরটা রক্ত শূন্য হয়ে যাচ্ছে, একা একা কথা বলছে, খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে। কেউ ওর কথা তো বিশ্বাস করে দেখছে না, পদক্ষেপও নিচ্ছে না। আমি প্রথমে এটা মানসিক ভেবে নিয়েছিলাম, কিন্তু না কাকিমা, আমার হয়তো অনেক দেরি করে ফেলছি, তাড়াতাড়ি করতে হবে। আমি একজনকে চিনি, তিনি এইসব সম্পর্কে অনেক গবেষণা করতে পারেন। ওনাকে আমি আসতে বলেছি এখানে। চিন্তা করবেন না, হয়তো এবার রিমলি আগের মতো হয়ে যাবে। আবার সেই রাত কিছুতেই ঘুম আসছে না রিমলির। বুকের ওপরে যেন কেউ বসে পড়েছে এবং গলাটা শুকিয়ে যাচ্ছে। হঠাৎ পায়ে কিসে যেন একটা ছোঁয়া পায়। ধরমর করে উঠে দেখতেই সে দেখতে পায় একটা সাদা খোঁজা পচা গলা তার গায়ের উপরে যেন উপরে উঠছে এবং তার পা স্পর্শ করছে। ধীরে ধীরে সেই হাতটা বেয়ে উপরে উঠছে। রিমনে এই দৃশ্যটা দেখে প্রচন্ড রকমের ভয় পেয়ে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে। না, আর নয়, সকালটা হলে সব প্রশ্নের উত্তর চায়। কি হচ্ছে রিমনের সাথে? সকাল হতেই সঞ্চিতার প্যারানর্মাল এক্সপার্ট মিসেস ডলি সিনহাকে নিয়ে আসে এবং ডলি রিমনের বাড়িতে পা রাখতে একটা বড় ধরনের ধাক্কা খায়। সঞ্চিতা ও রিমনের মা বাবা বলে ওঠে, কি হলো আপনার? আপনি অমন করে সরে গেলেন কেন? তখন সে ডনি বলে উঠলো, বাড়িতে কিছুটা সমস্যা আছে। তখন রিমুলির মা বলে উঠলেন, মানে? ডনি তখন বলে উঠলেন, একটা ভয়ঙ্কর কিছুর অস্তিত্ব টের পাচ্ছি। বাড়িতে কিছু আছে যা এই বাড়ির রিমুলিকে নিয়ে যেতে চায়। চোখ কপালে উঠল সবার। সঞ্চিতা ওদের কাঁধে হাত রেখে বিচলিত হতে বারণ করলেন। এরপর রিমুলের মা বাবা সঞ্চিতা আর ডলি একসাথে বাড়িতে ঢোকে। ডলি নির্দেশ দেয় রিমুলিকে নিয়ে আসার জন্য। রিমুলি আসে আর রিমুলিকে দেখে ডনি যেন চমকে ওঠে। রিমুলিকে দেখে সাক্ষাৎ অতৃপ্ত আত্মা ছাড়া আর কিছুই যেন লাগছে না। উস্কো খুস্কো চুল, চোখ দুটো যেন কুঠুরে ঢুকে গেছে এবং রোগা হয়ে শিরা ও পুশুরা স্পষ্ট দেখা যাচ্ছে। একটা ক্রিস্টাল বল রিমুলির সামনে রেখে ডনি বলে উঠলো, রিমুলি, তুমি কবে থেকে আগুন তোকে দেখতে পাচ্ছ বলো তো? রিমুলি তখন বলে উঠলো, একদিন সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, সেদিন থেকে খুব ভয় লাগে তাকে। ডনি বলে উঠলো, হ্যাঁ। এদিক ওদিক তাকিয়ে থমথম গলায় দ্রুত বলল রিমুলি, আবার চলে আসবে এখনই, আমাকে মেরে ফেলবে, একটু একটু করে মেরে ফেলতেছে আমাকে। তখন ডনি বলে উঠলো, কিছু হবে না, আমি এসে গেছি না, তোমাকে কেউ মারতে পারবে না রিমনি। আচ্ছা, তুমি এই ক্রিস্টাল বলটা ভালো করে দেখো তো, তোমার কিছু মনে পড়ছে কিনা, কবে থেকে এটা শুরু হয়েছিল, ঠিক করে বলো। রিমনি তখন বলল, আমি ঠিক করে বলছি, সেদিন সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তখন ডনি বলল, কোন ঘরে, কোথায় আড্ডা দিচ্ছিলে? রিমুলি দেখিয়ে দিল কোন জায়গায় আড্ডা দিচ্ছিল সেদিন সব বন্ধুরা। তখন ডনি বলল, তুমি ওই আগন্তুককে কোথায় দেখতে পেয়েছিলে প্রথম? বলতে বলতে ভয় কোকিয়ে বলে উঠলো, ও যে আবার এসেছে, আমি দেখতে পাচ্ছি, ও আমাকে মেরে ফেলবে, নির্ঘাত মেরে ফেলবে। ডনি অচেতন হয়ে যায়, রিমুলিকে সঙ্গে সঙ্গে নিয়ে যায় আর বুঝতে পারে ঘরে তারা ছাড়াও আরো কিছুর অস্তিত্ব আছে, কিন্তু সেটা রিমুলি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না। এরপর ডনি তার যজ্ঞ শুরু করে, রুকায়া করে। এরপর বাড়ি অভিশাপ মুক্ত করে, নিশ্চিন্তে থাকতে পারে সবাই, এটাই জানায়। সবাই এক অনাবিল আনন্দের সাগরে ভেসে যায়। বহু বছরের চাপা স্বস্তি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কি ভাবছেন জেফরি ভাইয়ের ঘটনা এখানে শেষ? আরে না। তখন রাত 3টা বাজে। ফিস ফিস করে কে যেন ডাকলো রিমুলিকে, শিমুলি, রিমুলি। সে ঘুম থেকে উঠে পড়ে।
আর কি একটা অজানা টানে এক মায়া জালে হিপনোটাইজের মতো ধীরে ধীরে বিছানা থেকে নেমে ঘর ছেড়ে বেরিয়ে যায়। আর ঘুমন্ত রাজ্যে সবার অগোচরে রিমলি অন্ধকার রাস্তায় এগিয়ে যায় এক অজানা ঠিকানায়। তার সাথে চলছে সেই অদ্ভুত কালো অভাবটা, সেই ছায়ামূর্তি, সেই ঘন্টা বাজানো ছায়ামূর্তি তাকে আজ নিতে এসেছে, যাকে রিমলি চেনে না, শুধু চোখে দেখেছে আর ভয় পেয়ে কোকিয়ে কোকিয়ে বলেছে কে ছিল ওটা, কে ছিল। আজ তাকেই সঙ্গী করে নিয়ে সে এক অজানার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে। কে ছিল, কেনই বা তাকে নিয়ে গেল, কি ছিল তার উদ্দেশ্য, কোথায় আছে রিমলি? সবকিছুই যেন অজানায় থেকে গেল আজীবনের জন্য। সকালে ঘুম থেকে উঠে সবাই রিমলিকে খুঁজতে চায় এবং খুঁজে কাউকেই যেন খুঁজে পায় না। রিমলিকে প্রায় আজ থেকে 3 বছর ধরে খুঁজে যাচ্ছে। দেশের এমন কোনো আনাচে কানাচে নেই যেখানে রিমলিকে খোঁজা হয়নি, কিন্তু আর কোনোদিন রিমলি নামের সেই মেয়েটির খোঁজ মেলেনি। কেউই দেখতে পায়নি সে কোথায় ছিল, কিভাবে আছে, কিভাবে থাকবে, কোথায় বা সে চলে গিয়েছিল। এই ছিল ঘটনা। জেফরি ভাই, যদি ভালো লাগে তবে আপনার অসাধারণ জাদুকরী কণ্ঠে পড়ে শোনানোর অনুরোধ রইল ভাই। আমি আতিক হাসান। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। হোয়াট আ স্টোরি ম্যান। এটা আসলে খুব ভয়ঙ্কর ছিল, ভীতিকর একটা স্টোরি ছিল। আমি বলবো যে মানে এই ধরনের স্টোরিকে আমি বলবো যে দিস ইজ সাম কাইন্ড অফ হরফাইং, টেরিফিক, এবং একসাথে বলবো যে ট্র্যাজিক একটা স্টোরি ছিল। আসলে কেমন যেন গা হিম করা একটা ব্যাপার স্যাপার কাজ করছিল স্টোরির ভিতরে। কেমন যেন একটা গান লোম দাঁড়িয়ে যাচ্ছিল, পশম দাঁড়িয়ে যাচ্ছিল, বারবার পশম দাঁড়িয়ে যাচ্ছিল, কেমন যেন লাগছিল স্টোরিটা। খুবই ভয়ঙ্কর একটা স্টোরি ছিল ভাই। আমি জানি অনলাইন থেকে আপনি কালেক্ট করে ঘটনাটি পাঠিয়েছেন, বাট স্টোরিটা অনেক বেশি হার্ড অ্যান্ড সিরিয়াসলি অনেক বেশি ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে স্টোরিটা, আর ভালো লাগলেই মূলত কষ্টটা সার্থক হবে। আমি বিশেষ করে সবার কাছে দারুণ রকম সুন্দর লেগেছে স্টোরিটা। সো দিস ইজ ইট। আমি দেরি করবো না, আমি চলে যাব আরো একটি ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, হ্যালো, আসসালামু আলাইকুম জেসু ভাই, আশা করি ভালো আছেন। আমি ফিরোজ খান। আজ আবারও একটি নতুন ঘটনা নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের এই ঘটনাটি বা এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। এই গল্পটির নাম বৃষ্টি পিশাচ। আশা করছি বৃষ্টি পিশাচের এই গল্পটি আপনি পড়ে শোনাবেন। শুরু করছি গল্প। সারাদিন প্রচন্ড গরম, একেবারে বাজে রকমের ভ্যাপসা গরম। একটা গাছের পাতাও যেন নড়ছে না। এরকম সময়ে প্রচন্ড গরমের বিরুদ্ধে গাছপালা মনে হয় অহিংস আন্দোলনে উত্তাল হয়ে গেছে এবং মৌনতা পালন করে। তবে এই 2012 সালে ঢাকা শহরে গাছ আছে বা কোথায়? এই জায়গাটা অবশ্য এখনো গাছপালা আছে বেশ কিছু, এবং ঢাকা শহরে প্রচন্ড ব্যস্ততার মধ্যেও এই জায়গাটা একটু অন্যরকম, বিশেষ করে ছুটির দিনে। ইন্দিরা রোড এবং রাস্তার এক পাশে খামার বাড়ি, আরেক পাশে তেজগাঁও কলেজ, এবং ছুটির দিনে কলেজ বন্ধ থাকলে রাস্তাটা বেশ ভালোই লাগে। যদিও একটু ভেতরে ঢুকলে চাপা গলি আর ভাঙা রাস্তায় জমে থাকা কাদা জলের জঞ্জাল, হার্ডওয়ারের দোকান। তারপরেও এই রাস্তাটা সব কিছু থেকে একটা কিছু আলাদা। রাস্তাটা অনেকটাই ক্যাফেটেরিয়ার মতো, এবং লোকমানের কাছে অন্তত তাই মনে হয়। মাঝে মাঝে ছুটির দিনে খ্যাপ ট্যাপ না পেলে বা খ্যাপ ট্যাপ না মারলে ইচ্ছে করলে সিএনজির মধ্যে একেবারে আরামে ঘুম দেওয়া যায়। এবং আশেপাশে কিছু সস্তার খাবারের দোকানও আছে। আখের রস ভাঙানোর গাড়ি আছে পাশে।
দুটো সিঙ্গারা আর 1 গ্লাস আখের রস ঢক ঢক করে গেলে ছুটির দিনে প্রায় সিএনজির মধ্যে গটলি পাকিয়ে ঘুম দেয়। ওই দিন আর খ্যাপ মারে না সে। এবং সিএনজি ড্রাইভার হিসেবে ওর অবশ্য উপরে ইনকাম ভালো রয়েছে। কিছু পার্টির সাথে ওর কারবার আছে, মাঝে মাঝে বেশ ভালো টাকা ইনকাম করে এবং জুত মতো ক্লায়েন্ট ধরতে পারলে একদিনে সপ্তাহখানেক ইনকাম উঠে আসে। ওই সময় নিজের রাজ্যের রাজা মনে হয় লোকমানের। এবং সিটের নিচে যেদিন ছোটখাটো টাকার বান্ডিল খুঁজে রাখে সেদিন ঘুম যেন অন্যরকম নেশা হয়ে যায়। তবে আসার কথা একরকম ব্যবসা গরমে নাকি ঝুম বৃষ্টির কারণ, অন্তত লোকমানের এতদিনের অভিজ্ঞতা তাই বলে। আর এবার বৈশাখের বেশ কয়েকটা দিন চলে গেল, এখনো বৃষ্টি হয়নি, একদিনও ছিটে ফোটা হয়নি। মনে মনে আশা করে রয়েছে আজকে সারা রাত ঝুম বৃষ্টি হবে। এই জন্য সারা দিন একটাও যেন খ্যাপ মারেনি লোকমান, না হলে রাত জাগতে বেশ কষ্ট হয়। প্রথম খ্যাপটার কথা এখনো মনে পড়ে লোকমানের। তখন লোকমানের বয়স কম ছিল, গ্রাম থেকে সদ্য ঢাকা এসেছে। তখনও ঢাকায় সিএনজি চলে না, চলে সেই পুরনো বেবি ট্যাক্সি ফটফট শব্দ তুলে। কোনো কিছু ঠিকঠাক না করে ঢাকায় চলে আসা লোকমানের বাড়ি থেকে রাগ করে কি করবে কিছুই জানে না তখনও। কিন্তু লোকমান চালু ছেলে, জোগাড় যন্ত্র করে ফেলে এবং কয়েকদিনের মধ্যে বেবি ট্যাক্সি চালানো শিখে নেয়। লোক ধরাধরি করে লাইসেন্স আর দরকারি কাগজপত্র জোগাড় করে ফেলে। মাথায় একটা বুদ্ধি থাকলেও ঢাকা শহরে কোনো রকমে খাওয়া দাওয়া কঠিন কিছু নয়। এবং সেদিন ঝুম বৃষ্টি, সে 98 সালের বন্যার বৃষ্টি। বন্যা তখনও শুরু হয়নি, এই বৃষ্টি নিয়ে শুরু। এবং প্রচন্ড বৃষ্টিতে সেদিন লোক তেমনও বের হয়নি। মেজাজটা একটু চটি ছিল লোকমানের। আশা করেছিল যে বৃষ্টিটা সুবাদে প্রথম দিনে একটা বড়সড় দান মারবে। ধান তো দূরের কথা, উল্টো রাস্তায় পানি জমে মাঝে মাঝে ইঞ্জিন স্টার্ট নেয় না। এবং প্রথম দিনটায় কুফা দিয়ে শুরু হয়। সারাদিন ঝুম বৃষ্টির মধ্যে বসে থাকে, এক খ্যাপও জুটল না ভাগ্যে। এরকম সারা দিন বসে থাকতে থাকতে বৃষ্টির মধ্যেই কখনো ঘুমিয়ে গেছে সে নিজেই বুঝতে পারেনি। ঘুম ভেঙে যায় হঠাৎ করে, কেউ ডাকছে খটখট টক টক। এক টানা ঝুম বৃষ্টি হচ্ছে, ঝমঝম শব্দের মধ্যে বেবি ট্যাক্সির মাধ্যমে কাচের অস্থির ঠক ঠক শব্দ আসছে। ধরভর করে উঠে বসে লোকমান, চোখ রোগড়ে নেয় এবং ধাতস্থ হতে সময় লাগে কিছুটা। এবং কাত রাত হয়ে হুটহাট করে বোঝার উপায় নেই। আকাশের মেঘের কারণে চাঁদ বা নক্ষত্র কিছুই অস্তিত্ব টের পায় না। তখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, শুধু তীব্রতা একটু কমেছে। রাস্তার বানে জমা হয়ে বেবি ট্যাক্সির মাঝে পয়েন্ট ডুবিয়ে দিয়েছে। জায়গা পেয়ে নিজেই অবাক হয়ে যায়, কতক্ষণ ঘুমালো একটু আন্দাজ করার চেষ্টা করে। এবং তিনজনেই মাঝ বয়সী লোক, ওরাই ডাকছিল। চেহারা দেখে মনে হয় নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ। বেশ তাড়াহুড়ো করে তাদের ডাকার ভঙ্গিতে চেহারার দিকে বোঝা যাচ্ছে বেশ বিপদে পড়েছে তারা আছে। এত রাতে বৃষ্টির কোনো যানবাহন পাওয়ার কথা নয়। লোক তিনজনই ভিজে চুপচাপ হয়ে গেছে। বেশ অনুরোধের সুরে বলল একজন, যাবা নাকি? তখন লোকমান বলে উঠল, না মামা, যাবো না, রাত হয়েছে তো আজকে অনেক। তখন সে বলে উঠল, আরে না, রাত তো বেশি হয় নাই, ঢাকা শহরে তো তাড়াতাড়ি রাত হয় না। নতুন আসো ঢাকা শহরে, তাও বোঝো নাই এখনো। ঢাকা শহরে ইনকাম করতে হইলে রাইতে করতে হয়, মজাও কিন্তু রাইতে। পকেট থেকে একটা 500 টাকার নোট বার করে দিয়ে দিল সামনের লোকটা। এবং 500 টাকা তখন অনেক টাকা। তখনও ট্যাক্সি ভাড়া এত সহজে উপরে ওঠে না। লোকমানের চোখ যেন চকচক করে উঠল, কিন্তু মন সায় দিচ্ছে না ওর। একটা জিনিস ভেবে অবাক হলো যে ঢাকা শহরে নতুন এসেছে, এই কথা এই লোক জানলো কিভাবে? হঠাৎ কেমন যেন একটা ভয় ভয় লাগা শুরু করলো। এবং তাছাড়া ঢাকা শহরের রাস্তাঘাট তেমন একটা ভালো করে চেনেও না সে। তখন বলল, যাবো না বাবা, গাড়ি জমা দিতে হইব। আর তাছাড়া মামা বাড়ি, আমি রাস্তাঘাট চিনি না, ঢাকা শহরে নতুন আইছি তো। 500 টাকার লোভ উপেক্ষা করা সহজ কথা নয়, কিন্তু ততক্ষণে ভয়টা বেশ
ধরে বসেছিল। ভয় পাওয়ার মতো পরিবেশটা ছিল বটে। চারিদিক থই থই পানি, নিকষ অন্ধকার, এক টানা বৃষ্টি পড়ছে তো পড়ছে, এবং রাস্তার বাতিগুলো বোধ হয় বন্ধ, এবং বৃষ্টি আর ঝড় বাতাসে ইলেকট্রিক লাইন বন্ধ হয়ে গেছে বোধ হয়, এবং চারিদিকে শুধু ঝুমঝুম শব্দ ছাড়া আর কিছুই যেন শব্দ শোনা যাচ্ছে না। পকেট থেকে আরেকটা 500 টাকার নোট যেন বের করে দিল সেই লোকটা। এতক্ষণ খেয়াল করেনি লোকমান। এবার লোকটার চেহারার দিকে ভালোভাবে তাকিয়ে নিল। ভয় পাওয়ার ভাবটা বেশ স্পষ্ট ওর চোখে। মনে মনে এতক্ষণ যারা সমস্ত দোয়া দরুদ পড়া শুরু করে দিয়ে গেছে, এবং লোকটার চেহারার দিকে তাকিয়ে ভয়টা যেন দ্বিগুণ বেড়ে যায়। একটা মুহূর্তের জন্য ওর মনে হয় লোকটার চোখ জ্বলছে, ঠিক সাপের মতো জ্বলছে। কি অবাক করা বিষয়! মুখে কোনো কথা সরে না লোকমানের, এবং একবার মনের ভুল ভাবে ভালো করে আবারও তাকিয়ে দেখে পেছনের লোক দুটোর দিকেও না, এবং না, চোখের ভুল না, জল জলে 4টা চোখ অন্ধকারে একদম যেন চকচক করছে। মিন মিন করে বলে উঠল, ইঞ্জিন পানি ঢুকেছে মনে হয় মামা, ইঞ্জিন স্টার্ট নেবে না, আপনি একটু হাঁটেন, অনা করে পাইয়ে যাবেন। আর তাছাড়া মামা তেলও বেশি নেই, এত রাইতে মাঝ রাস্তায় আটকে যাবো তো। তখন সেই লোকটা বলল, ইঞ্জিন স্টার্ট দাও দেখি। স্টার্ট না নিলে তো আর যাবো না, দাও স্টার্ট দাও, আর তেল নেওয়া চিন্তা করো না, ওইটা আমরা ব্যবস্থা করুন। বলতে বলতে লোকমানকে ঠেলে সরিয়ে দিয়ে ট্যাক্সিতে উঠে বসলো ওরা 3 জন। মনে মনে আল্লাহর নাম নিচ্ছে লোকমান, আর জানা সমস্ত দোয়া দরুদ পড়ছে, আর আশা করছে ইঞ্জিন স্টার্ট নেবে না। দুপুরে ঘুমানোর আগে শেষবার যখন স্টার্ট নেওয়ার চেষ্টা করেছিল, তখন স্টার্ট নেয়নি ইঞ্জিন। একটা জোরালো খড়খড় শব্দ শুরু হলো। শুধু দোয়াদরদ কাজ দেয় না, পানি ভর্তি ইঞ্জিন একেবারে সাথে করে নিয়ে গর্জন করে স্টার্ট নিয়ে ফেললো, এবং বৃষ্টির একটানা শব্দ যেন একবারে বেমানান বেবি ট্যাক্সির ভটফটির শব্দ, এবং ইঞ্জিনের কম্পন আশেপাশের স্থির পানিতে একটা তরঙ্গ তৈরি করে। কিন্তু সেই শব্দ বা পানির মৃত আন্দোলন লোকমানের ভয়কে নাড়া দিতে পারে না। পেছনে তাকাতেই সাহস করে না লোকমান, শুধু কল্পনা করে নেয় সাপের মতো 3 জনের চোখ শুধু জল করছে আর ওদের ঘাড়ের কাছে আসছে। লোকমান তখন বলল, কোন দিকে যাবো? লোক 3টা বলল, সামনে টানো, তুমি তো রাস্তা চেনো না, জায়গার নাম কইলে চিনতে পারবা না, সামনে যাও, রাস্তা কইলা দিব না। লোকমান সামনে এগোতে থাকলো। রাস্তায় হাঁটু পানি, খুব জোরে জোরে আগানো যাচ্ছে না। পানি ভেদ করে শালো নৌকার মতো ঢেউ তুলে এগিয়ে যাচ্ছে সামনে। পেছনে লোকগুলো ফিস ফিস করে কথা বলার শব্দ কানে আসছে। বোঝার চেষ্টা করছে, কিন্তু বেবি ট্যাক্সির ইঞ্জিনের ভটভট শব্দে যেন কিছুই শোনা যাচ্ছে না। শুধু মাঝে মাঝে তীক্ষ্ণ হাসির শব্দ আর আওয়াজ ভেসে আসছে। লোকমানের বুকটা যেন ধীরে ধীরে কেঁপে উঠলো। ও নিজেকে সান্ত্বনা দিচ্ছে, প্রবোধ দিচ্ছে যে ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। পেছনে তাকিয়ে দেখার সাহস নেই লোকমানের। সোজা চলে যেতে থাকে। পেছন থেকে ডানে বামে যাওয়ার কথা আসে না এত রাতে। আর রাস্তায় পানি জমে যাওয়ায় সিগন্যাল বা থামাথামির বাড়ায় নেই। একঘেয়ে শব্দে পানি কেটে সামনের দিকে এগিয়ে চলা। কতক্ষণ চলেছে সেটা লোকমানের পক্ষে বলাটা বেশ কঠিন। এরকম মুহূর্তে এক একটা সেকেন্ড মনে হয় ঘন্টার সমান। এরকম চলতে চলতে বোধহয় একটু পার হয়ে গেছে। অদ্ভুত লোকমানের কাছে সেরকমই মনে হয়, এবং লোকমানের চিন্তা ভাবনা অনেকটাই আড়ষ্ট হয়ে পড়েছে। না হলে ওর বোঝার কথা না যে সেখানে এসেছে, এখানে আসতে পারার কথা না। কেমন একটা ঘোরের ভেতরে চলে এসেছে সে। ওকে কেউ থামাতে বলেনি। ওখানে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, একা হয়তো তেল শেষ, কিন্তু লোকমান এখন ওসব কথা ভাবছে না। একটা রাস্তার শেষ মাথায় দাঁড়িয়ে আছে, এবং সামনে যাবার জায়গা নেই, আর একদমই জায়গা নেই। একেবারে রাস্তার শেষ মাথায় এসেই বন্ধ হলো ইঞ্জিনটা। কাকতালীয়
ব্যাপার বটে। লোকমানের পা ধরে যেন প্রচন্ড ভারী হয়ে গেছে, সিট থেকে নড়তে চড়তে পারছে না, চোখ নাড়াতেও কষ্ট হচ্ছে যেন, এবং মাথা ঘুরিয়ে পেছনে দেখার চেষ্টা করছে। এবং মনে হলো লোকমানের যদি মাথা ঘুরিয়ে পেছনে ডাকাতো তাহলে দেখতে পেত ওর জীবনের সবচাইতে অবাক করা দৃশ্য। একেবারে খালি একটা বেবি ট্যাক্সি টেনে এনেছে, পেছনে 3 জন লোক, কোথাও কেউ নেই। বেশ কিছুক্ষণ এরকম ঝিম ধরে বসে থাকে ওখানে। এরপর আস্তে আস্তে করে নেমে পড়ে সিট থেকে। অনেকটা স্বাভাবিক লাগছে এখন ওর, প্রচন্ড ভয়ের অনুভূতিটাও ঘিরে ধরেছে এখন। বুঝতে পারছে বেশ ভালো রকমের একটা ঝামেলায় ফেসে গিয়েছে ও। পেছনে 3 জন প্যাসেঞ্জারের আশেপাশে কোথাও দেখতে পাচ্ছে না। চারপাশে বেশ ভালো করে দেখে নিল লোকমান। বৃষ্টির জোর এখন অনেকটাই কম, যে জায়গাটা দাঁড়ানো পানি জমেও নেই একটু। আকাশটা বেশ পরিষ্কার, মধ্যবয়স্ক চাঁদটাও এখন বেশ ভালোভাবে দৃশ্যমান। ভেজা রাস্তায় চাঁদের আলো যেন চকচক করছে আর চারিদিকে যেন ঝকমক করে উঠছে। ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করলো লোকমান, কিন্তু তেল একেবারে শেষ হয়ে গেছে। আন্দাজও করতে পারছে না ঠিক কোথায় এসে আটকে গেছে এই মধ্যরাতে। সামনে একটা দোতলা বাড়ি আর রাস্তার দুপাশে বেশ উঁচু প্রাচীর, এবং ঢাকায় এরকম উঁচু প্রাচীর আগে দেখেছে বলে তার মনে পড়ে না। মাঝারি উচ্চতার লোকমান প্রাচীরের ওপাশে কি আছে ঠিক ঠাহর করতে পারছে না। দেয়ালের গায়ে নানা ধরা, সেই দেয়ালের ঘেঁষে বেশ কয়েকটা গাছ, এবং বেশি বড় সড়ো অন্ধকারে কি গাছ সেটা ঠিক বুঝতে পারছে না। সেটা বোঝা অবশ্য এখন ওর পক্ষে সম্ভব নয়। গাছগুলো যদি আশ্বস্ত বা পুকুর হয় তাতেও ওর কিছুই করার নেই এখন। এবং বাতাস বেশ ঠান্ডা, বৃষ্টি হালকা হলেও বেশ কিছু টিপ টিপ করে গায়ের গেঞ্জিতে একেবারে যেন ধরে ফেলেছে। বেশ শীত লাগছে, আর ভয় মিলে এক অন্যরকম শিরশির অনুভূতি কাজ করছে। ঢাকা শহরে এরকম এলাকা আছে তার কোনো ধারণা ছিল না। আশেপাশে লোকজন তো দূরের কথা, দোকানপাট বা ল্যাম্পপোস্ট এরকম কোনো কিছু তো চোখে পড়ছে না। একেবারে জনশূন্য এক এলাকাতে চলে এসেছে সে। সময়টা জানা দরকার। শেষ মুহূর্তে রাস্তা বন্ধ করা বাড়িটাতে ঢুকবে বলে সিদ্ধান্ত নিল। বাড়িটার সামনে লোহার গেট বন্ধ করা, গেটের বাম দিকে একটা ছোট্ট পকেট গেট, ওটা হয়তো খোলা থাকতে পারে। এবং ভেবে সামনের দিকে এগিয়ে গেল এবং আস্তে করে ছোট গেটটা ধাক্কা মারে। মৃত ক্যাচ ক্যাচ আওয়াজ তুলে গেটটা খুলে যায়। কোনো দারোয়ান বা কাউকে চোখে পড়ে না। গেটের একেবারে গা ঘেঁষে শুরু হয় বাড়িটা। কোনো সিঁড়ি ঘরটার কিছুই নেই, একেবারে বড় সড়ো একটা কাঠের দরজা, বেশ পুরনো বোঝাই যায়, এবং চাঁদের আলোয় বেশ অতি ভৌতিক বলে মনে হচ্ছে বাড়িটাকে। নিচ থেকে ওপর তলার বেশ কয়েকটা জানালা চোখে পড়ল। বেশ বড় সড়ো বাড়িটা, কম করে হলো 7-8টা রুম থাকবে বাড়ির আশেপাশে, কিন্তু কোনো ঘরের কোনো ছিটা ফোটাও নেই, কোনো ঘরে কোনো আলো জ্বলছে না। বাইরে থেকে দেখে একেবারে পরিত্যক্ত বলেই মনে হচ্ছে। লোকজন থাকলে কোনো না কোনো ঘরে আলো তো জ্বলবেই, কিন্তু কাছাকাছি আর কোনো বাড়ি ঘর নেই। সারা রাত এই বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকাও সম্ভব নয়। তাছাড়া বাড়িতে কাউকে পাওয়া গেলে একটু কথাবার্তা বললে ভয়টা হয়তো কেটে যাবে। দরজার বাইরে যদিও রাতটা কাটানো যায় তবে সেটা খারাপ হবে না হয়তোবা। দরজায় মৃদু নক করে প্রথমে একটা আওয়াজ আসে ভেতর থেকে। এত রাতে আসার কথা না অবশ্য, বাসায় কেউ থাকলেও ঘুমিয়ে যাবার কথা। আর 2-1বার নক করে দরজা আস্তে করে ঠেলে দেয়, একটু বড় করে দেখার জন্য। ওকে অবাক করে দিয়ে দরজার ভেতর থেকে কেউ যেন সরে যায়। বেশ ভারী দরজা, ভয় ভয় আর একটু জোরে ঠেলা দিল এবং বেশ খানিকটা ফাঁক করে ফেলে। মাথা ঢুকিয়ে একটু উকি দিয়ে দেখলো ভেতরটাকে। কাউকে নজরে পড়ছে না এখনো। মনে মনে নিজেকে সাহস দেয়, কেউ না থাকলে নাই রাতটা ঘরের এক কোণে বসে পার করে দিতে পারবে, এবং সকালে আলো ফুটলে ঠিকই বোঝা যাবে। লোকজন পাওয়া যাবে, ঠিক তখন ফিরে পাওয়া যাবে। বেশ বড় সড়ো একটা রুমে এসে ঢুকছে লোকমান, এবং হাতের বাম দিক থেকে 3টা জানালা আছে এবং হাট করে খোলা, এবং ঘরে কোনো বাতি বা সুইচ কিছুই যেন চোখে পড়ছে না। অবশ্য জানালা দিয়ে আসা
চাঁদের আলোয় অতি স্পষ্ট করে কিছু বোঝা যায় না, তবে বাড়ি যে অনেক পুরনো এতটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে। দেয়ালের জায়গায় পলিস্টার খসে খসে পড়ছে। চাঁদের দিকে তাকালে চোখ পড়ে একেবারে পুরনো আমলের সেই কাঠের তৈরি বিম। সেই তুলনায় ঘরের মেঝে বেশ মসৃণ এবং পাথরের তৈরি বোধহয় দেয়ালে, আর ছাদ বয়সের ভারে নুয়ে পড়লেও মেঝো এখনো বিগতি যৌবন নয়। ঘরে কোনো আসবাবপত্র চোখে পড়ে না। একবার ভাবে এখানেও রাত কাটিয়ে দেবে কিনা, কিন্তু ভয়ের সাথে সাথে কিছু একটা অদ্ভুত এবং কৌতূহল ভর করে। ঘরে অন্য প্রান্তে 3টা দরজার পেছনে ঢোকার জন্য আনতে হবে, আর হাতের ডান দিকে একটা সিঁড়ি উপরে উঠে গেছে দোতলার দিকে। পুরনো আমলের লোহার পেঁচানো সিঁড়ি। কি ভেবে দোতলায় যাবার সিদ্ধান্ত নিল লোকমান। সিঁড়ি বেয়ে ভয়ে ভয়ে দরজার দিকে উঠতে থাকে। উপরে উঠতে উঠতে একটা তীব্র পচা গন্ধ যেন নাকে লেগে আসলো। কোনো জীব জন্তু মরে পচে গেলে যেরকম গন্ধ বের হয়, পুরনো বাড়ি হয়তোবা ইঁদুর বা এরকম কিছু মরে পড়ে আছে, গন্ধ বের হচ্ছে হয়তো। ভাবতে ভাবতে উপরে উঠতে থাকে। বেশ পেঁচানো সিঁড়ি আর পুরনো দিনের বাড়ি। দোতলার ছাদ স্বাভাবিকভাবে চেয়ে থাকে বেশ খানিকটা উঁচুতে। অন্ধকারে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না। উপরে উঠতে বেশ সময় লেগে যায়, আর এরকম গা ছমছমে পরিবেশে এক এক মুহূর্ত মনে হচ্ছে এক এক যুগের সমান। দোতলায় উঠতে একটা ঠান্ডা জঘন্য পচা গন্ধ নাকে এসে লাগে। এরকম জঘন্য গন্ধ কল্পনাও করা অসম্ভব, কিন্তু চোখে পড়ে না। একেবারে ঘুটঘুট অন্ধকার। জানালায় থাকা সবগুলো বোধ হয় বন্ধ করা। শুধু জঘন্য গন্ধটা নিঃশ্বাস বন্ধ করে দিতে চায়। পেছন ফিরে দেখতে পারে, কিন্তু কিছু একটা যেন নেশা ধরিয়ে দিয়েছে। ধীরে ধীরে অন্ধকার চোখ যেন সরে আসে, আর রেটিনার কম আলোতে সংবেদনশীল কোষগুলো কাজ করতে শুরু করে দেয়। ধীরে ধীরে চোখের সামনে স্পষ্ট হয়ে আসে ঘরের ভেতরটা। স্পষ্ট না হলেও বোধহয় ভালো হতো, কারণ যে দৃশ্যটা লোকমান দেখলো সেটা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে দেখা সম্ভব ছিল না। প্রথমে চোখে পড়ে শত শত জল চোখ, এবং অন্ধকারের মধ্যে সাপতে চোখের মতো ঝুলে আছে। ওর দিকে কেউ ঘুরে তাকাচ্ছে না। পুরো দোতলায় একটা কসাইখানার মতো, এবং কসাইখানায় যেভাবে উপর থেকে গরু ছাগলের কাটা পা ঝুলিয়ে রাখা হয়, ওভাবে পুরো দোতলায় জুড়ে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ঝুলিয়ে রাখা। কোথাও বা ছাদ থেকে ঝুলছে পূর্ণাঙ্গ মানুষ, গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা, এবং পচে গলে আশেপাশে পড়ে আছে অনেক অনেক লাশ। দুর্গন্ধের কারণটা পরিষ্কার হয়, এর চেয়েও ভয়াবহ কারণ বোধহয় আরো হওয়া সম্ভব নয়। জলজলে চোখের লোকগুলো কোন দিকে খেয়াল নেই। ওরা ওসব জ্বলন্ত আর ফেলে রাখা পচে যাওয়া লাশগুলো থেকে খুবলে খুবলে বের হয়ে আনছে মাংস, দাঁতে কামড়ে যাচ্ছে। ওদেরকে দেখে এখন আর মানুষ মনে হচ্ছে না। মানুষের মতো আবরগুলো ভয়ঙ্কর কোনো পশু হয়ে গেছে যেন। ওরা ছুটে বের হতে চায় ওখান থেকে। নিজের ভবিষ্যৎ টের পেয়ে গেছে লোকমান। দৌড়ে বেরিয়ে আসতে চায় ওখান থেকে। উল্টো ঘুরে ছুটে যেতে চায়, হোঁচট খেয়ে পড়ে যায়। নিচে তার নরম শীতল কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। বুঝতে দেরি হলো না, এটা পচে যাওয়া লাশ। একেবারে লাশের উপরেই পড়েছে সে। ইচ্ছার সবটুকু দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে লোকমান, কিন্তু হাত পা যেন অসাড় হয়ে গেছে। একদম অসাড়। ভয়টোর কেটে যাওয়ায় হুট করে কেটে গেছে, এবং লাশের ওপরে নিজেকে বেশ আরামদায়ক ভাবে আবিষ্কার করছে। পচা গন্ধটাও এখন আর তেমন পাচ্ছে না, বরং একটু আগের পচা করা লাশের গন্ধে যেন নেশা ধরে গেছে ওর। নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই আর। খুপলে খুপলে লাশের মাথাটা থেকে চোখ বার করে এনে মুখে পড়ে দেয় লোকমান। কামড়ে খুপড়ে নিতে থাকে পচে খাওয়া সেই লাশগুলোর নাক আর গালের নরম অংশটা। লোকমান টের পায়, কিভাবে যেন পায় সেটাও জানে না। কিছু বুঝতে পারে, ওর চোখগুলো যেন জল জল করছে। সকালে চোখ খুলল, ঘুম ভেঙেছে।
গত রাতের কথা বেশ স্পষ্টভাবে মনে পড়ছে লোকমানের। মনে পড়ে ভুরি ভোজ শেষে আবার সেই 3 জন লোককে নিয়ে কি এক ঘোরের মধ্যে আবার ফিরে এসেছে, আবার এই ইন্দিরা রোডে। তখনও বেশ বাকি। লোকগুলোর সাথে আর কোনো কথা হয় না লোকমানের। যাওয়ার সময় শুধু একটা অদ্ভুত হাসি দিয়ে বিদায় নেয় লোকগুলো, যে হাসির মানে আবার দেখা হবে কোনো একদিন। সে থেকে বৃষ্টি হলে ছটফট করতে থাকে লোকমান, একটা সানগ্লাস চোখে নিয়ে অপেক্ষা করে বসে থাকে, জল জল করে যার চোখ। 3 জন লোকের আশায় প্রচন্ড ক্ষুধা নিয়ে। সে ক্ষুধা মেটাবার সাধ্য ওর নেই এখন আর। কোথায় যেতে হবে সেটাও জানে, কিন্তু ঠিকানা জানে না। সে নিজেই জানে না লোকমান নিজে একটা নরপিশাচ। যিশু ভাই, এই ছিল ঘটনাটি ভালো লাগলে দয়া করে আপনার জাদুকরি কণ্ঠে প্লিজ পড়ে শোনাবেন, অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমি ফিরোজ খান, বীরপুর থেকে বলছিলাম। Oh my goodness, that is beautiful story. Oh my god. Oh my god, this story is some kind of another level story. কি ভাবলাম আর কি ঘটে গেল স্টোরিতে। Oh my god, that is terrific story. That is terrific story. Wow, দারুণ রকম এনজয় করেছি আমি স্টোরিটা। Oh my god, what a story. Love you bro, what a story. আশা করছি ফিরোজ ভাইয়ের স্টোরির কোনো তুলনা হয় না, আগে কোনো তুলনা হয়নি। তার যত ঘটনা প্রেতে শেয়ার হয়েছে, আমার মনে হয় না এত ঘটনা ভৌতিক কথাও কোনো সময় শেয়ার হয়েছিল প্রথমের দিকে। তুমি টানা স্টোরি পাঠিয়ে যাচ্ছিল। ওয়াও, কি অসাধারণ ব্যক্তিত্ব ভাই, কি অসাধারণ সব কালেকশন তার, একটা যে একটা জোস। এই স্টোরিটা এত জোস, ও মাই গড, কাটা দিয়ে উঠেছে। আর আমার বিশ্বাস যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে বোধ হয় স্টোরিটা আরো বেশি ডার্ক লাগছে, ইজন্ট ইট? এবং আমি বিশ্বাস করি যে স্টোরিটা বেশ ডার্ক, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি ইচ্ছা করে এটা দিয়েছি। এরপর থেকে মাঝে মাঝে প্রেতে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করবো। এটা আপনাদের পরিচিত, হয়তো বা অনেক পরিচিত, বাট এইটা বেসিক্যালি এটা হচ্ছে একটা সিনেমার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি অবশ্যই সময় করে অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হয়তো বা অনেকেই খুঁজবেন, এবং আপনাদের কাছে মনে হবে যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি আপনারাও পেতেন তাহলে ওটা ভালো হবে। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অবশ্যই লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। বাট ওয়ান থিং, এটা কপিরাইটেড মিউজিক। আমি এমনভাবে মিউজিকটা ইউজ করছি যাতে সেটা কপিরাইট ফ্রি থাকে। এনিওয়েজ, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার খুব পছন্দের। আশা করছি আপনারাও চাইলে বাব আজিজ দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। বাব আজিজ বেসিক্যালি খুব ভালো একজন মিউজিশিয়ান, মানে এটা বাব আজিজ ছিল অ্যাকচুয়ালি সিনেমার নাম, আর মিউজিশিয়ানটা বেসিক্যালি অন্য কেউ। আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে সবাইকে নামটা আমি বলে দিব, সময় করে আমি বলেছি। অবভিয়াসলি ওটাতে একটা আলাদা পোস্ট দিব, আপনারা জানেন হয়তো বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনারা অনেকেই খুঁজবেন। আমি শিওর যে এটা পরে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুঁজবেন এবং বলবেন। সো এই জন্য আমি আগে থেকে রেডি করে রেখেছি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, আপনাদেরকে অবশ্যই আমি প্রোভাইড করবো সময় মতো। যদি কেউ চান অবভিয়াসলি আমি তাকে দেবো, কোনো সমস্যা নেই, অ্যান্ড ইটস ওপেন ফর অল। সো দিস ইজ ইট। আমার কিন্তু চলে যাওয়ার সময় হয়ে এসেছে, আমাকে চলে যেতে হবে। ইনশাল্লাহ আপনার সাথে আবারও কথা হবে আগামীকালের এপিসোডে, এবং আগামীকাল দারুণ একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এবং আগামীকাল বেসিক্যালি আমাদের আব্দুল্লাহ ভাইয়ের নতুন একটি ঘটনা আছে, এবং আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সেই ঘটনাটি। সো ততক্ষণ মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।